ভাইয়া একটু খেয়াল করে, হ্যাঁ, নিউটনের বলবিদ্যা তো দেখো, আমরা খুব ধীরে সুস্থে হচ্ছে এই চ্যাপ্টারটা পড়বো, নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারটা পড়বো। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, তোমরা এই পাশে চলে আসলে ভালো হইতো। আমার একদিকে মাথা মানে, আচ্ছা ঠিক আছে, দেখো নিউটনের বলবিদ্যার যে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে বাহ্যিক বল যদি কি হয়, দেখো ধৈর্য নিয়ে দেখবা, ঠিক আছে। বাহ্যিক বল কি হলে, শূন্য হলে, বাহ্যিক বল শূন্য হলে আমরা জানি যে স্থির বস্তু কেমন থাকবে, স্থির বস্তু স্থির, এবং গতিশীল বস্তু, ওকে, গতিশীল বস্তু, ঠিক আছে, গতিশীল বস্তু, ঠিক আছে, সুষম ধ্রুতিতে, মানে যেই ধ্রুতিটা তার আছে সুষম ধ্রুতিতে সরল পথে চলতে থাকবে, ঠিক আছে, সরল পথে চলতে থাকবে। এই হচ্ছে আমাদের ফার্স্ট ল, থাকবে বা সমবেগে হচ্ছে সরল পথে চলতে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানি ফার্স্ট ল। ওকে, তো এখানে খেয়াল করো, এখানে আমাদেরকে বাহ্যিক বল বলে একটা বলের কথা বলতেছে, তার মানে বল কি অন্যান্য বলও আছে কিনা, আনসার হচ্ছে হ্যাঁ। বলকে আমরা প্রথমে দেখো কয় ভাগে ভাগ করতে পারি, বলকে হচ্ছে আমরা ফার্স্টলি হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও, ধৈর্য ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, ঠিক আছে, এই দুই ভাগে হচ্ছে আমরা ফোর্সকে ভাগ করতে পারি, ঠিক আছে। বাহ্যিক বল এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বল, এটা কি ফোর্স, ইন্টারনাল ফোর্স বা অভ্যন্তরীণ ফোর্স, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বলি। ফর এক্সাম্পল আমরা, ফর এক্সাম্পল হচ্ছে এইরকম একটা কারে করে ট্যুরে যাচ্ছি, কি বলছি বুঝে গেছে, আমরা এরকম একটা কারে করে ট্যুরে যাচ্ছি। তো সামনের সিটে আমি আর হচ্ছে তোমার পাবেল স্যার বসানো ধরো, আর তোমরা হচ্ছে কোথায় আসো, পেছনে আসো তোমরা, ঠিক আছে। তো যেতে 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 আমাদের গাড়িটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, কোনো কারণে আমাদের গাড়িটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার পর আমি আর তোমাদের পাবেল স্যার হচ্ছে খুবই ফাঁকিবাজ, তা আমরা কি করলাম, আমরা হচ্ছে আমরা কি করছি দেখো, আমরা কি, আরে এটা তো জিনিয়াস, ও তো জিনিয়াস। না আমি এই উদাহরণটাই দিতে যাচ্ছি, দেখো আমরা হচ্ছে দেখো খুবই ফাঁকিবাজ। তো আমি কি করলাম, তোমাদেরকে পেছনের দিকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমাদেরকে কি করছি, পেছনের দিকে পাঠিয়ে দিয়ে বলছি যে ঠেলো, যে আমরা হচ্ছে সামনে থেকে ঠেলতেছি, আমরা গাড়ির ভেতরের থেকে, আমরা হচ্ছে গাড়ির ভেতরে থেকে ঠেলতেছি, ঠিক আছে। আচ্ছা, আমরা ভাবছিলাম যে তোমরা ফিজিক্স জানো না, কিন্তু তোমরা তো অনেক ভালোই জানো ফিজিক্স, ঠিক আছে, তোমাদেরকে বোকা বানানো যাবে না। তা আমরা হচ্ছে গাড়ির, দেখো এই যে সামনে থেকে গাড়িটাকে ঠেলতেছি এভাবে ভেতরে থেকে, ঠিক আছে, গাড়ির ভেতরে থেকে গাড়িকে ঠেলতেছি, তোমাদেরকে বলছি পেছনে গিয়ে গাড়িটাকে ঠেলতে, কি বলছি বুঝছো। তো দেখো এই যে তোমরা পেছন থেকে যে ফোর্সটা দিচ্ছ, এই যে গাড়ির পেছন থেকে যে ফোর্সটা তোমরা দিচ্ছ, এই ফোর্সটাই কেমন ফোর্স, এটাই হচ্ছে বাহ্যিক বল, এটাই হচ্ছে বাহ্যিক বল, অর্থাৎ আমার এটা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমের বাহ্যিক বল হচ্ছে কোনটা, এইটা। এই বাহ্যিক বলের কারণে সিস্টেমটা কি হবে, সিস্টেমটা ত্বরণ হবে, এই বাহ্যিক বলের কারণে সিস্টেমটা কি হবে, ত্বরণ হবে, এবং সিস্টেমটা সামনের দিকে আগে যাবে। এবং এই 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 যে ফোর্সগুলো আমরা দিচ্ছি গাড়িতে, আমরা যে ফোর্সগুলো ভেতরে থেকে দিচ্ছি, এই ফোর্সটা কেমন ফোর্স, এই ফোর্সটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, এই সিস্টেমের ইন্টারনাল ফোর্স। তো সিস্টেমের ইন্টারনাল ফোর্সের সামেশন কত হয়, জিরো। সিস্টেমের ইন্টারনাল ফোর্সের সামেশন কত, জিরো, অর্থাৎ আমি যেই ফোর্স সিস্টেমে দিচ্ছি, গাড়ির যে দেয়ালে দিচ্ছি, গাড়িও কিন্তু সেম ফোর্স আমাকে দিয়ে দিচ্ছে, আমি যে 10 নিউটন দিই, ও আমাকে 10 নিউটন দিয়ে দিচ্ছে, কি বুঝতে বুঝে গেছে। তাহলে ওভারঅল এই ফোর্সের কারণে কিন্তু গাড়িটা সামনে যাবে না, যাবে কখনো, আমি রিক্সার উপরে থেকে রিক্সায় বসে রিক্সাকে যদি আমি ঠেলি, রিক্সায় বসে রিক্সাকে ঠেলতেছি, রিক্সা কি যাবে, মানে মামাকে হেল্প করার জন্য রিক্সাওয়ালা মামাকে, যাবে না। আমাকে হেল্প করতে হলে কিভাবে হেল্প করতে হবে, বাইরে থেকে হেল্প করতে হবে। তাহলে দেখো এগুলো হচ্ছে অভ্যন্তরীণ ফোর্স, তাহলে অভ্যন্তরীণ ফোর্সের কারণে সিস্টেমের কি হয় না, ত্বরণ হয় না। কেন হয় না, কারণ অভ্যন্তরীণ ফোর্স পরস্পর কি করে দেয়, জিরো করে দেয়। অর্থাৎ আমি গাড়িকে যে ফোর্সটা দিচ্ছি, গাড়ি আমাকে সেই ফোর্সটা ব্যাক করতেছে আবার। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া কি হয়, সমান হয়, নিউটনের গতি তৃতীয় সূত্র আমরা জানি, ঠিক আছে কিনা। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে অভ্যন্তরীণ ফোর্সের কারণে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে কি হয়ে যায়, অভ্যন্তরীণ ফোর্সের সামেশন কত, জিরো, অভ্যন্তরীণ ফোর্সের সামেশন জিরো। অভ্যন্তরীণ ফোর্সের কারণে সিস্টেমের ত্বরণ কখনো হয় না। ত্বরণ হবে কিসের জন্য, এই বাহ্যিক বলের কারণে সিস্টেমের কি হবে, ত্বরণ হবে, এটা আমরা বুঝছি। আরেকটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা এটা বুঝি, দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা একটু বুঝি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, ইস্কাত না বুঝলে বলিও, ঠিক আছে, সবাইকে বলতেছি। তাহলে এবার সাপোজ ধরো একটা ঘোড়া, এই যে একটা ঘোড়া, আহ এটা একটা ঘোড়া, ঠিক আছে, ঘোড়া এটা একটা ঘোড়া, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা একটা ঘোড়া, একটু মনে করো, ঠিক আছে, মনে করো এটা ঘোড়া, ওকে, এটা হচ্ছে একটা ঘোড়া।
আর এই ঘোড়া দিয়ে হচ্ছে আমি দেখো এদিকে একটা গাড়ি টানতেছি, এদিকে কি টানতেছি, একটা ঘোড়ার গাড়ি টানতেছি, এটা হচ্ছে ঘোড়া, ঘোড়ার গাড়ি টানতেছি, ঠিক আছে। তাহলে দেখো এই যে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, ঘোড়ার গাড়ি, এই ঘোড়াটা এই গাড়িটাকে কোন দিকে বল দিচ্ছে, সামনের দিকে বল প্রয়োগ করতেছে। এই গাড়িটাও ঘোড়ার উপরে কি করবে, সেম বলটা প্রয়োগ করবে। আমরা জানি যে ক্রিয়া প্রতিক্রিয়া কি হয়, সমান হয়। আমি কোনো বস্তুর উপর এক বল প্রয়োগ করলে ওই বস্তুটাও আমাকে এক বল কি করবে, ফিডব্যাক দিবে, এক বল দিয়ে দিবে, ঠিক আছে কিনা, ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে, সমান হবে। তাহলে এই ঘোড়া গাড়িটাকে যেই বলে টানতেছে, ঘোড়াটাকেও গাড়িটা কি বলে টানবে, একই বলে টানবে। তাহলে এটার মান সমান এবং পরস্পর বিপরীত, নিউটনের থার্ড ল আমাদেরকে এটা বলে, ঠিক আছে কিনা। তাহলে ঘোড়াটা কি আর সেই সামনে যাওয়ার কথা, ঘোড়ার গাড়িটা সামনে যাওয়ার কথা না, কারণ ঘোড়া এটাকে যে বলে টানতেছে ও তাকে সেই বলে টানতেছে, তাহলে দুটো স্থির থাকার কথা না। কিন্তু আমরা বাস্তবে কি দেখি, স্থির তো থাকে না, সামনের দিকে আগে যায় না, ঘোড়া সহ ঘোড়ার গাড়িটা সামনের দিকে আগে যায় না, কেন? তার কারণ হচ্ছে এখানে দেখো আরো ফোর্স আছে। দেখো এই যে ঘোড়াটা যখন দৌড়াচ্ছে তখন সে মাটিতে কোন দিকে প্রেসার দিচ্ছে, মাটিতে বল প্রয়োগ করতেছে কোন দিকে, নিচের দিকে। তাহলে দেখো সে মাটিতে এই দিকে হচ্ছে বল প্রয়োগ করতেছে, এই ঘোড়াটা। তো এই মাটিও তাকে কোন দিকে হচ্ছে এই এক বলের অবিলম্বিক প্রতিক্রিয়া কোন দিকে দিবে, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা কোন দিকে দিবে, এইদিকে দিবে, মাটি দিবে কিনা, ডেফিনেটলি দিবে। তাহলে এই আরকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি, এই আরকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি এবং এইটাকে যদি আমরা থেটা ধরি, এইটাকে যদি আমরা কি ধরি, থেটা ধরি, তাহলে এই উপাংশটাকে, আর এর এই উপাংশটাকে আমরা কি বলতে পারবো, কজ উপাংশ বলতে পারবো। যার সাথে থিতা কোণ করে, যেই উপাংশের সাথে থিতা কোণ করে সেই উপাংশটাকে কি বলা হয়, কজ উপাংশ বলা হয়, ঠিক আছে। আর এইটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে সাইন উপাংশ। যে উপাংশের সাথে থিতা কোণ করে সেটা হচ্ছে কজ উপাংশ, যার সাথে করে না সে হচ্ছে সাইন উপাংশ। তো দেখো এখানে তাহলে এই দুইটা ফোর্স ছাড়াও আরো ফোর্স আমরা দেখতেছি, যে ঘোড়া মাটিতে যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে এফ ফোর্স, এবং মাটি তাকে কোন বলে প্রতিক্রিয়া দিচ্ছে, আর বলে প্রতিক্রিয়া দিচ্ছে। এই আর বলে দুইটা উপাংশ, একটা হচ্ছে আর কস থিটা এবং আরেকটা হচ্ছে আর সাইন থিটা। তো এই আর সাইন থিটাকে নাকচ করে দেয় কে, আমরা জানি হচ্ছে ওজন, যেটা এই যে ঘোড়ার যে ওজন যেটা, সেটা এই আর সাইন থিটাকে কি করে দিবে, নিউট্রাল করে দিবে, ঠিক আছে, মানে নিউট্রাল করে দিবে। তাহলে এখানে আর এক্সিস্ট করতেছে কে, শুধুমাত্র আর কস থিটা এক্সিস্ট করতেছে। দেখো এই যে এফ ফোর্সটা দিছিল, এফ ফোর্সের অবিলম্বিক প্রতিক্রিয়া কত দিছে, মাটি আর দিছে, আর কে দুই ভাগে ভাগ করছি, তার মধ্যে এই এক, তার মানে এটা এখন আর নাই, কারণ এটাকে তো আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি অলরেডি, তাই না স্কার। তাহলে আছে কোনটা, আর সাইন থিটা আর আর কস থিটা, আর আর সাইন থিটাকে নিউট্রাল করে দিচ্ছে কে, এমজি। তাহলে কিন্তু এটাও নাই আর এটাও নাই, তাহলে এখানে আর এক্সিস্ট করতেছে কে, শুধু আর কস থিটা। এবার এই ঘোড়ার গাড়িটার উপরে দেখো এই দিক বরাবর কি কাজ করবে, আমরা জানি ঘর্ষণ বল কাজ করবে। এই দিক বরাবর কি কাজ করবে, ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, এই দিকে, কারণ গাড়িটা সামনের দিকে আগাচ্ছে। তাহলে দেখো এই বলগুলো হচ্ছে এখানে আছে, এখানে এই দুইটা বল আছে, এখানে আর কস থিটা আছে, আর এখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে, ঠিক আছে। তাহলে ঘোড়া সহ গাড়িটা যখন সামনের দিকে আগাচ্ছে, তখন আমার এই ঘোড়া সহ গাড়িটা হচ্ছে আমার কাছে সিস্টেম, এই পুরোটাই আমার কাছে কি, সিস্টেম। বোঝা গেছে। তাহলে এই সিস্টেমের ত্বরণ হবে বাহ্যিক বলের কারণে, অভ্যন্তরীণ বলের কারণে কখনো হবে না। অর্থাৎ বাহ্যিক বলের কারণে বস্তুটা সামনের দিকে আগে যাবে, অভ্যন্তরীণ বলের কারণে কখনো সামনের দিকে আগাবে না। অর্থাৎ অভ্যন্তরীণ বলের কারণে কখনো সিস্টেমের কি হবে না, ত্বরণ বা মন্দন হবে না। তো দেখো এই যে টি গুলা, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ ফোর্স। এগুলো কেমন ফোর্স, এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। যখনই আমি সিস্টেম কাকে ধরছি, আমি সিস্টেম যখন ঘোড়া সহ গাড়িটাকে ধরছি, তাহলে এই পুরোটা যখন আমার সিস্টেম, এই সিস্টেমের অভ্যন্তরীণ ফোর্স কোনগুলো, এগুলো। ঠিক যেমন আমরা ওই যে আমি আর পাবেল স্যার গাড়িতে বসে গাড়িকে ঠেলতেছি, ওই আমাদের ফোর্স গুলা কেমন ফোর্স, অভ্যন্তরীণ ফোর্স। গাড়ি আমাদেরকে সেম ফোর্সে আবার কি দিচ্ছে, প্রতিক্রিয়া দিয়ে দিচ্ছে। সামেশন কত, 0, ঠিক আছে কিনা। কোনো ত্বরণ পাইছি আমরা অভ্যন্তরীণ ফোর্সের কারণে পাই নাই, তাহলে এই অভ্যন্তরীণ ফোর্সও পরস্পরকে কি করে দিবে, নাই করে দিবে, কোনো ত্বরণ আমরা পাবো না। ব্যাপারটা বোঝা গেছে। তাহলে গাড়িটা সামনে আগাচ্ছে কোন ফোর্সের কারণে, দেখো এই আর কস থিটা হচ্ছে বাহ্যিক বল, এবং এই এফ কে ঘর্ষণ বলটাও বাহ্যিক বল। তাহলে টোটাল বাহ্যিক বল কত, দেখো বাহ্যিক বল একটা এইদিকে কাজ করতেছে, আরেকটা এইদিকে কাজ করতেছে। তাহলে এই সিস্টেমের টোটাল বাহ্যিক বলটা কত, যে সাবাস, আর কস থিটা মাইনাস কত হবে, এফ কে, এইটা হচ্ছে আমাদের টোটাল বাহ্যিক বল, বুঝছে কিনা, টোটাল এফ অফ এক্সটার্নাল ফোর্স, এটা হচ্ছে আমাদের টোটাল বাহ্যিক বল। এটা কি বুঝছি, আর কস থিটা এদিকে কাজ করতেছে আর ঘর্ষণ বলটা এদিকে কাজ করতেছে।
তাহলে আমরা টোটাল বাহ্যিক বলটা কত, আর cos থিটা মাইনাস এফ কে, এইটাই হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, বুঝছি কিনা, বা বাহ্যিক বল। এই বাহ্যিক বলের কারণেই এই সিস্টেমটা কি হবে, ত্বরণ হবে এবং এটা সামনের দিকে আগায় যেতে থাকবে। তোমরা কি এই উদাহরণটা বুঝছো? আচ্ছা, তাহলে বাহ্যিক বল এবং ইন্টারনাল ফোর্সের ব্যাপারটা আমরা বুঝছি। এবার দেখো, এবার আমরা চলে যাই হচ্ছে এই জিনিসটা তো আমরা বুঝছি যে বাহ্যিক বল কোনটা, এবং নিউটনের ফার্স্ট ল কি বলে যে বাহ্যিক বলটা যদি শূন্য হয়, এই এক্সটার্নাল ফোর্সটা যদি কি হয়, জিরো হয়, এক্সটার্নাল ফোর্সটা যদি জিরো হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দূরত্বে চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল ছিল, এটা আমরা বুঝছি। এবার আমরা সেকেন্ড লটা দেখে ফেলি। দেখো, নিউটনের সেকেন্ড ল একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এবং ধৈর্য অবশ্যই, অবশ্যই ধৈর্যটা ইম্পর্টেন্ট। তো নিউটনের সেকেন্ড লটা কি বলে? নিউটনের সেকেন্ড ল বলে যে বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, রৈখিক ভরবেগের পরিবর্তন, ঠিক আছে, রৈখিক ভরবেগের পরিবর্তন এর হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, বল এর সমানুপাতিক, ঠিক আছে। তো ধৈর্যটা ইম্পর্টেন্ট, আমি বারবারও বলতেছি ধৈর্যটা রাখবা। তো দেখো এখানে রৈখিক ভরবেগ, রৈখিক কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বইয়ে হয়তো, অনেক বইয়ে হয়তো রৈখিক শব্দটা ইউজ নেই, জাস্ট কতটুকু আছে, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কিন্তু আমরা জানি যে ভরবেগ কয় ধরনের থাকে, দুই ধরনের থাকে, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ। যদি রৈখিক ভরবেগ হয়, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, আর কৌণিক ভরবেগ হলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। এটা হচ্ছে আমরা চ্যাপ্টারের শেষের দিকে পাবো, টর্ক। টর্ক কৌণিকের ক্ষেত্রে বলের এগেনস্টে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটা কি ইউজ করি, টর্ক। কি বলতে বোঝা গেছে? টর্ক কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক, আর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে। ভরবেগের পরিবর্তনটা হবে, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন হবে প্রযুক্ত বলের দিকে। কি বলছি বুঝছো? প্রযুক্ত বলের দিকে, প্রযুক্ত বলের দিকে হচ্ছে ভরবেগের পরিবর্তনটা হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল ছিল। ওকে, সো এবার আমরা এই জিনিসটা একটু বুঝি। তো আমরা আগে প্রথমে বুঝি যে ভরবেগটা কি। তো প্রথমে আমরা বুঝি যে ভরবেগটা কি। তো দেখো খুবই ইজি, যে ভরবেগ হচ্ছে কি, ভর এবং ব্যাগের গুণফল যেটা, সেটাই হচ্ছে কি ভরবেগ। আমরা জানি এটা কি রাশি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, কেউ কি বলতে পারবা? এটা কি রাশি? ভেক্টর রাশি। এটা কি রাশি? ভেক্টর রাশি। কেন? কারণ ভর স্কেলার রাশি আর ব্যাগ কি রাশি? ডেফিনেটলি ভেক্টর রাশি, ঠিক আছে কিনা? তাহলে এই দুইটার গুণফল যেটা, সেটাও কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। এবং এই যে দেখো, ভেক্টর রাশিকে কি ধারা, এই ভরবেগটাকে কি ধারা প্রকাশ করে? পি ভেক্টর দ্বারা প্রকাশ করে। রৈখিক ভরবেগকে কি ধারা প্রকাশ করে? পি ভেক্টর দ্বারা প্রকাশ করে। বুঝছি ডেফিনেটলি কি রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, তো এই ভরবেগটা দেখো আমি একটু বলি, যে সাপোজ ধরো আমার কাছে এখানে একটা ছোট্ট বস্তু আছে আর এখানে একটা বড় বস্তু আছে। এই বস্তুটার ভর হচ্ছে স্মল এম আর এই বস্তুটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। দুইজনের ভ্যালোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই দুইজনের ভ্যালোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। দুইজনের ভ্যালোসিটি 10 মিটার পার সেকেন্ড। এই এম এর মান ফর এক্সাম্পল 3 কেজি আর এই এম এর মান ফর এক্সাম্পল 30 কেজি। তাহলে এখানে কোনো একটা দেওয়াল আছে, এই বল দুইটা হচ্ছে গিয়ে দেওয়ালে কি করছে? আঘাত করছে। তাহলে কোন বলটা বেশি ভরবেগে আঘাত করবে? তাহলে দেখো এখানে একটা দেওয়াল আছে, ঠিক আছে। তো এই ছোট বলটা দেওয়ালে গিয়ে বেশি ভরবেগে হচ্ছে আঘাত করবে নাকি বড় বলটা বেশি ভরবেগে আঘাত করবে? আনসার হচ্ছে বড় বলটা, ঠিক আছে। তাহলে দেখো এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ব্যাগের উপরও, আবার এম এর উপরও ডিপেন্ড করতেছে, ভরের উপরও, ঠিক আছে কিনা, ভরবেগটা। আচ্ছা, এবার আমি যদি বলি যে দুইজনের ভরবেগ সেম হবে, দুইজনের ভরবেগটা কি হবে? সেম হবে, অর্থাৎ দুইজন একই ভরবেগে আঘাত করবে, তাহলে ভ্যালোসিটি কার বেশি হবে? ভ্যালোসিটি কার বেশি হবে? ডেফিনেটলি ওর ভ্যালোসিটিটাই কি হবে? বেশি হবে। ওর ভ্যালোসিটিটাই কি হবে? বেশি হবে। এবং ওর ভ্যালোসিটিটা কি হবে? কম হবে। ভরবেগ সেম হলে, যেহেতু ওর ভর বেশি ওর ভর কম, তাহলে ওর ব্যাগ বেশি হইতে হবে। বুঝছি কিনা? আচ্ছা, এই আইডিয়াগুলো আমাদের থাকা উচিত, আমরা বুঝছি এই জিনিসটা। এবার এই জিনিসগুলো যদি আমরা বুঝে থাকি, এবার দেখো ভরবেগ আমরা বলছি দুই প্রকার। তার কারণ হচ্ছে ব্যাগ কত প্রকার? ব্যাগ দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ, এবং আরেকটা হচ্ছে কৌণিক ভরবেগ। কারণ ব্যাগ কত প্রকার? ব্যাগ দুই প্রকার, দ্যাটস ওয়াই ভরবেগও কত প্রকার? দুই প্রকার, রৈখিক ভরবেগ আর একটা কৌণিক ভরবেগ। বুঝছি? আচ্ছা, তো রৈখিক ব্যাগ কি? কোন একটা বস্তু যখন কোন একটা সহজ সহজ সরল পথে হচ্ছে যাচ্ছে, ঠিক আছে, এরকম পথে যখন যাচ্ছে, তখন এই ব্যাগটাকে আমরা কি বলতেছি? রৈখিক ব্যাগ বলতেছি।
আর কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে বা ঘুরতে চায় তখন হচ্ছে কি থাকে, তার কৌণিক বেগ থাকে, রৈখিক বেগও থাকে। তখন তার রৈখিক বেগও থাকে, কৌণিক বেগও থাকে, বুঝছে কিনা? কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে বা ঘুরতে চায় তখন রৈখিক বেগও থাকে, কৌণিক বেগও থাকে। তো রৈখিক বেগের দিক কোন দিকে হয়? দেখো, রৈখিক বেগের দিক হয় হচ্ছে স্পর্শক বরাবর। কি বরাবর? স্পর্শক বরাবর হচ্ছে রৈখিক বেগের দিক হয় অলওয়েজ। ধরো বস্তুটা যদি এখানে থাকে তাহলে এই দিকে হচ্ছে তার কি থাকবে, রৈখিক বেগের দিক থাকবে, ঠিক আছে? স্পর্শক বরাবর অলওয়েজ কি থাকবে, রৈখিক বেগের দিক থাকবে। না বুঝলে আমাকে বলবা। আর কৌণিক বেগের দিক কোন দিকে থাকে? কৌণিক বেগের দিক থাকে হচ্ছে রৈখিক বেগের সাথে 90 ডিগ্রি কোণে বাইরের দিকে। 90 ডিগ্রি কোণে কোন দিকে? বাইরের দিকে অথবা ভেতরের দিকে, অর্থাৎ এই পাশে অথবা ওই পাশে। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? তো রৈখিক বেগ মানে আমরা কি জানি? রৈখিক বেগ মানে হচ্ছে মোট দূরত্ব বা সরণ ডিভাইড বাই মোট সরণ, সরণ ডিভাইড বাই হচ্ছে কত, সময়। আর কৌণিক বেগকে প্রকাশ করা হয় কি ধারা? ওমেগা ধারা, ঠিক আছে? তো দেখো, এই যে আমি এইখান থেকে যে এখানে আসছি, আমি মোট সরণ আমার কতটুকু হয়েছে, ঠিক আছে? মোট দূরত্ব আর কি, মোট দূরত্ব কতটুকু? মোট দূরত্ব হচ্ছে আমার কত, 2πr/2πr/t। এটা হচ্ছে তার কি, আমরা বলতে পারি রৈখিক বেগ হচ্ছে এটা। আর কৌণিক বেগ কত? যে সে কত কোণ উৎপন্ন করছে। যে ধরো থিটা কোণ উৎপন্ন করছে টি সময়ে, তাহলে এই থিটা বাই টি হচ্ছে তার কৌণিক বেগ ওমেগা, বুঝছে কিনা? এটা হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে তার কৌণিক বেগ। তো দেখো, রৈখিক ব্যাগের জন্য যে ভরবেগটা পাচ্ছি সেটা হচ্ছে রৈখিক ভরবেগ, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। আর কৌণিক বেগ, এই যে ওমেগা এর জন্য যেই ভরবেগটা আমরা পাচ্ছি সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কৌণিক ভরবেগ। এই এল দ্বারা আমি কাকে বোঝাচ্ছি? কৌণিক ভরবেগকে বোঝাচ্ছি, ঠিক আছে? তো রৈখিক ভরবেগ তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, কৌণিক ভরবেগ তার উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। এবং এই লাইনটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের প্রায় শেষের দিকে হচ্ছে দেখবো, ঠিক আছে? এই তো শেষের দিকে দেখবো, টর্কের টপিক্সের লাস্টের দিকে। কি বলছে, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এই যে এই জিনিসটা হচ্ছে আমরা বুঝছি। এবং এই কৌণিক বেগের দিক কোন দিকে হয়? লম্ব বরাবর বাইরের দিকে, লম্ব বরাবর, লম্ব বরাবর বাইরের দিকে অথবা ভেতরের দিকে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা বুঝছি। হ্যাঁ স্যার, একটা বলছি যখন কেন্দ্রের দিকে ঘুরে বা ঘুরতে চায় তখন স্যার কেন্দ্র থেকে যে আকর্ষণ বলটা কাজ করে তাকে কি বলে? এটা কেন্দ্রমুখী বল বলে। কেন্দ্রমুখী বল বলে। বাইরের দিকে আমি তোমাদেরকে বলছিলাম যে কেন্দ্র বিমুখী বল বলতে আসলে কিছু হয় না। কেন্দ্র বিমুখী বল বলতে আসলে কিছু হয় না, এটাকে সিডো ফোর্স বলে, মিথ্যা বল বলে। অনেকে হচ্ছে কেন্দ্র বিমুখী বলের অস্তিত্বকে ধরতে চায় জাস্ট এনআইআরএফ এ, অর্থাৎ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে। ওরাও কি করতে চায়? জড়তার সূত্রটা খাটাতে চায় বলে ওরা হচ্ছে বাহ্যিক বলের অস্তিত্ব ধরতে চায়, কিন্তু বাহ্যিক বল বলে আসলে কিছু হয় না। কি বুঝতে বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখো, এই যে এটা সেকেন্ড সূত্র, যেটা আমাদের রৈখিক ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা একটু এটা বুঝি। যে সাপোজ ধরো আমার এখানে হচ্ছে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে কত, এম, এবং এটার ব্যাগ হচ্ছে কত, এটার ব্যাগ হচ্ছে v1, ঠিক আছে? তো এটার উপরে আমি হচ্ছে একটা ফোর্স দিলাম, এক্সটার্নাল একটা কি দিলাম, ফোর্স দিলাম। আমি এটার উপরে হচ্ছে একটা ফোর্স দিলাম এটার উপরে, তো যার কারণে এটার ব্যাগের পরিবর্তন হয়েছে। যার কারণে এটা কিসের পরিবর্তন হয়েছে? ব্যাগের পরিবর্তন। কত হয়ে গেছে তার ব্যাগ? v2 হয়ে গেছে, বুঝছি? এটার ব্যাগ v1 থেকে কত হয়েছে ভাইয়া? v2 হয়েছে। আমি বাইরে থেকে ফোর্স দিছি, দ্যাটস ওয়াই এটার ব্যাগ v1 থেকে কত হয়েছে? v2 হয়েছে। তাহলে তার দেখো, বলটা দেওয়ার আগে তার ভরবেগ ছিল এটা, আর এই বলটা দেওয়ার পরে তার ব্যাগের চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই তার ভরবেগ কত এখন? এটা হচ্ছে তার ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তনটা কতটুকু? এখানে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তনটা কত? ভরবেগের পরিবর্তনটা হচ্ছে mv2 মাইনাস কত হবে? mv1, ঠিক আছে? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো এটাকে আমরা কি ধারা লিখি? ডেল পি ধারা লিখতে পারি। পি ধারা যেহেতু ভরবেগ বুঝাচ্ছি, ভরবেগের পরিবর্তন কি লিখতে পারি? ডেল পি লিখতে পারি। এবং যে সময়ের মধ্যে এই পরিবর্তনটা হয়েছে আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে কত? ডেল টি সময়ের মধ্যে এই পরিবর্তনটা হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তন, এটা পরিবর্তনের হার কত? পরিবর্তনের হার হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি ডেল পি ডিভাইড বাই ডেল টি। এটা হচ্ছে পরিবর্তনের হার, বুঝছি কিনা? তো এবার আমি এখানে দেখো আরো একটা টার্ম ইউজ করতেছি, সেটা হচ্ছে লিমিট অফ ডেল টি টেন্ডস টু জিরো। এটার মিনিং কি? লিমিট অফ ডেল টি টেন্ডস টু কত লিখছি আমি? জিরো লিখছি। এটার মিনিংটা কি দেখো, আমি যে বস্তুটার উপর বল প্রয়োগ করলাম, এই বলটা এমনও হইতে পারে যে আমি প্রয়োগ করেই যাচ্ছি, ঠিক আছে? তো একটা ফিক্স ফোর্স দিচ্ছি না। ধরো 3 নিউটন বল প্রয়োগ করলাম, এরপরে 10 নিউটন বল প্রয়োগ করলাম, এরপরে আবার 2 নিউটন বল প্রয়োগ করছি, বুঝছি কিনা? অর্থাৎ বলের মানের মধ্যেও কি রাখতেছি আমি? ভ্যারিয়েশন রাখতেছি।
তাহলে বলের মানের মধ্যে যেহেতু ভ্যারিয়েশন রাখতেছি, ভরবেগের পরিবর্তনটাও কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তো আমি খুব ক্ষুদ্র সময়ের জন্য হচ্ছে ভরবেগের পরিবর্তনের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনটা নিচ্ছি। এখানে এই যে টেন্স টু দ্বারা কি বোঝায়, যে সময়ের পরিবর্তনটা 0 এর কাছাকাছি, অর্থাৎ খুব কম সময়ের পরিবর্তনের জন্য আমি ভরবেগের পরিবর্তনটা দেখতে চাচ্ছি, যাতে ভ্যালুটা কি আসে, একদম অ্যাকিউরেট আসে। আমার কথাটা বোঝা গেছে? তাহলে এখানে টেন্স টু দ্বারা কি বোঝাচ্ছে, 0 এর কাছাকাছি। লিমিট অফ ডেল টি টেন্স টু 0 হলে ডেল পি বাই ডেল টি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, অন্তরীকরণের মাধ্যমে ডিপি বাই ডিটি লিখতে পারি। বুঝছে কিনা? অর্থাৎ সময়ের পরিবর্তন যখন খুব 0 এর কাছাকাছি, মানে খুবই অল্প সময়ের পরিবর্তনের জন্য হচ্ছে আমি এটা দেখতেছি। ব্যাপারটা বুঝছো? বা আমরা বলতে পারি তাৎক্ষণিক পরিবর্তনটা আমরা দেখতেছি। তো এটাকে আমরা ডিপি বাই ডিপি লিখতে পারি, অর্থাৎ সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার। এইটা হচ্ছে কিসের সমানুপাতিক, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বুঝছি? এইটা তার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তন হার। বুঝছি কিনা? তো এবার দেখো, আমরা এখানে একটা এই যে সমানুপাতিক চিহ্নটা তুলে একটা ধ্রুবক ইউজ করতে পারি, সমানুপাতিক চিহ্নটা তুলে একটা কি ইউজ করতে পারি, ধ্রুবক ইউজ করতে পারি। সেই ধ্রুবকটার নাম দিচ্ছি আমরা কে, সেই ধ্রুবকটার নাম আমরা কি দিচ্ছি, কে দিচ্ছি। তো এই কে এর মানটা কত, দেখো এই কে এর মান নিয়ে আমরা কথাবার্তা বলবো। এইখান থেকে আমি আবার এখানে চলে আসি, এই জায়গায় লিখতেছি যে দেখো ডি বাই হচ্ছে কত, ডিটি, আর এখানে কত আছে, পি আছে। পি মানে কি বলছিলাম, ভরবেগ না? পি মানে হচ্ছে কি, ভর ইন্টু বেগ, তাই তো? তাহলে এই পি এর জায়গায় আমরা লিখে দিচ্ছি কত, এম ইন্টু ভি। কোনো সমস্যা আছে? এই যে এই পি এর জায়গায় আমরা কি লিখছি, এম ইন্টু ভি লিখছি, কোনো সমস্যা আছে? নাই। সমান 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 কত, কে ইন্টু এফ ইজ ইকুয়াল টু কত, কে ইন্টু এফ। বুঝছি? আচ্ছা, এই এম তো স্কেলার রাশি, ভর, এটা কি সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে? হবে না। তাহলে এটাকে আমরা কি করে ফেলতে পারি, এটাকে আমরা বাইরে রাখতে পারি। তাহলে ডিভি বাই কত হবে, ডিটি, ডিভি বাই ডিটি সমান সমান কত, কে ইন্টু এফ। বুঝছে কিনা? ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু এফ। তাহলে এই যে এটা ডিভি বাই ডিটি, এটাকে আমরা কি বলি, ত্বরণ বলে থাকি না? যে সময়ের সাপেক্ষে ব্যাগের পরিবর্তনটাই তো ত্বরণ, মনে আছে? সময়ের সাপেক্ষে ব্যাগের পরিবর্তনটাই ত্বরণ। তাহলে এটার জায়গায় আমরা কত বসাইছি, ত্বরণ এ বসাইছি। তাহলে ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কে এফ, এফ ইজ ইকুয়াল টু কত, কে এফ। এবং নিউটনের সেকেন্ড লটা মূলত এটাই, আমরা যে এফ ইজ ইকুয়াল টু এম এ পড়ি সেটা কিন্তু অন্যভাবে আসছে, আমি বলতেছি, মানে কে এর মানটা কত ধরা হয়, 1 ধরা হয়। তাহলে নিউটনের সেকেন্ড লটা মূলত কোনটা, এইটা, এম ইজ ইকুয়াল টু কে এফ। তো যদি আমরা এসআই ইউনিটে মাপি, যদি আমরা হচ্ছে ভরকে কেজিতে রাখি, যদি আমরা এম কে কিসে রাখি, কেজিতে রাখি, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু যদি আমি 1 কেজি ধরি, বা ভরের একক যদি আমি কেজিতে রাখি, ত্বরণের একক যদি আমি কিসে রাখি, এম এস ইনভার্স 2 তে রাখি, আর ফোর্সকে যদি আমি কিসে রাখি, নিউটনে রাখি, ফোর্সকে যদি আমি কিসে রাখি, নিউটনে রাখি, তখন কে এর মান কত আসে, 1 আসে। তখন কে এর মান কত আসে, 1 আসে। ব্যাপারটা বোঝা গেছে? সিজিএস এককে রাখলে, মানে আমি যদি এম এর মানটা গ্রামে রাখি, ত্বরণের মানটা সেন্টিমিটার অ্যাস ইনভার্স 2 রাখি, মানে সেন্টিমিটার পার স্কোয়ার রাখি, আর এফ এর মানটা ডাইনে রাখি, এফ এর মানটা কিসে রাখি, সিজিএস এককে, ফোর্সের একক কি হয়, ডাইন হয়, সেক্ষেত্রে কে এর মান কত আসে, 1 আসে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যে এই জিনিসটা এবার আমি মুছে দিচ্ছি, দেখো এই জিনিসটা মুছে দিয়ে তারপর লিখতেছি, এই জিনিসটা মুছে দিয়ে তারপর লিখতেছি। তাহলে আমরা যদি এসআই ইউনিটে রাখি, আমি যদি এসআই ইউনিটে রাখি অথবা সিজিএস ইউনিটে রাখি, তখন দোনোটা ক্ষেত্রে কে এর মানটা কত আসবে, 1 আসবে। অর্থাৎ আমরা যদি এম কে যদি গ্রামে রাখি, তারপর হচ্ছে এই যে এরপর কি আছে, ত্বরণ, ত্বরণকে যদি আমরা সেন্টিমিটার এস ইনভার্স 2, সেন্টিমিটার পার স্কোয়ার, এখানে হচ্ছে এম এস ইনভার্স 2, এখানে হচ্ছে এম এস ইনভার্স 2, আর এখানে হচ্ছে সেন্টিমিটার এস ইনভার্স 2। আর ফোর্সের একক, এসআই এককে ফোর্সের একক হচ্ছে নিউটন, আর সিজিএস এককে ফোর্সের একক হচ্ছে ডাইন। এটাকে কি বলা হয়, ডাইন বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা যদি সিজিএস এককে রাখি বা এসআই ইউনিটে রাখি এই যে তিনটা ডাটাকে, তাহলে কে এর মান কত আসবে, 1 আসবে। কিন্তু আমরা যদি এফপিএস এককে রাখি, এফপিএস এই এককে রাখি, তখন কে এর মান কিন্তু কত আসে না, 1 আসে না। তখন কে এর মানটা কত আসে, আমি যদি একটু বলি তোমাদের কে এর মানটা কত আসে, দেখো তখন কে এর মানটা আসবে হচ্ছে 1/32.2, 1 বাই কত, 32.2, এইটা হচ্ছে কে এর মানটা আসবে। ব্যাপারটা বোঝা গেছে, 1/32.2। তো যদি এগুলো তোমাদের লাগবে না, এমনিতেই দেখা দিলাম আর কি, আরো কম আসবে আর কি, 1/32.2। তখন কে এর মান কত আসে, এত আসে। ঠিক আছে? ফুট পাউন্ড সেকেন্ড। তো
তো এই এককে যদি রাখি, তো আমরা কি এই এককটা ইউজ করি এখন গ্লোবালি কোন এককটা ইউজ হয়? সিজিএস অথবা হচ্ছে এসআই, এই এসআইটা ইউজ হয় মেইনলি, তাই না? তো ওই জন্য আমরা এই কেটা লিখি না, লেখার সময় কি লিখি না, কেটা লিখি না, কারণ এসআই এককে সিজিএস এককে যখন যখন আমরা এই মানগুলো বসাচ্ছি তখন কে এর মান কত আসে? 1 আসে। তো ওই জন্য হচ্ছে আমরা এই কেটা লেখার সময় লিখি না, আমরা শুধু কত লিখি? এফ ইজ ইকুয়াল টু এম এ লিখি। কিন্তু আমি যদি এফপিএস এককে মাপি তখন কে এর মানটা কিন্তু 1 না, তখন কত আসবে? 1/32.2 হচ্ছে আমার কে এর মান। এটা বুঝছি কি বুঝি না? ওকে, এই জিনিসটা আমরা বুঝছি। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই যে এফ ইজ ইকুয়াল টু এম এর সূত্রটা কোত্থেকে আসছে, যে নিউটনের সেকেন্ড লটা আমরা ডেরাইভ করতে গিয়ে এটা চলে আসছে এফ ইজ ইকুয়াল টু এম। বুঝছি কিনা? ওকে ফাইন। এবার এটা বোঝা হলে আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, যে ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের হচ্ছে সমানুপাতিক, এই জিনিসটা আমরা দেখলাম। এবার আমরা দেখো দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটা প্রতিপাদন করব। ভাইয়া আর একটু কথা বলিও না। আচ্ছা, দ্বিতীয় সূত্র হতে দেখো, এই যে নিউটনের যে দ্বিতীয় সূত্রটা দেখছি, দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করব। প্রথম সূত্রটা আমরা কি করব? প্রতিপাদন করব। দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রটা দেখবো। তো দেখো দ্বিতীয় সূত্রটাকে মাদার ল বলা হয়। এটাকে কি বলা হয়? কেন? বাবাকে এই তো নিউটন হচ্ছে বাবা। পারফেক্ট। দেখো কেন এটাকে মাদার ল বলা হয়, কারণ দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে আসা যায়, আবার দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র আসা যায়। দ্যাটস ওয়াই দ্বিতীয় সূত্রটাকে কি বলা হচ্ছে? মাদার ল বলা হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো, হ্যাঁ, ডট মানে ডটার হবে আর কি, একটা সন আর একটা ডটার হবে আর কি। তোমরা বানাই দাও জেন্ডারটা। দেখো 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 যেটা বলতেছি, তাহলে এই যে দ্বিতীয়, এবার আমরা কি দেখবো? এই যে বলছি সেকেন্ড লটাকে মাদার ল বলে, কারণ এই সেকেন্ড ল থেকে ফার্স্ট ল তো আসা যায়, থার্ড ল তো আসা যায়। সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? তো দেখো তাহলে সেকেন্ড লটা কি ছিল আমাদের? ডিপি ডিভাইডেড বাই কত? ডিপি ইজ প্রফেশনাল টু কত? এফ, ঠিক আছে কিনা? এবং আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলে পরবর্তীতে কি ইউজ করতে পারি বলছিলাম? কি ইউজ করতে পারি? পি এর জায়গায় কত ইউজ করতেছি? এমবি ইউজ করতেছি। আর এখানে কত হবে? কে ইন্টু এফ। কে এর মান 1 যখন এসআই এককে রাখবো বা সিজিএস এককে রাখবো। বুঝছি কিনা? ওকে ফাইন। তো এবার তো কে এর মানটা কত? আমরা এগুলো এসআই ইউনিটে হিসাব করতেছি, ওই জন্য কে এর মানটা কত? 1। তাহলে এখানে আমরা শুধু কত বসাবো? এফ বসাচ্ছি। শুধু কত বসাবো? এফ বসাবো। আচ্ছা, তাহলে এটা পাচ্ছি। এবার দেখো এমটা কি রাশি? স্কেলার রাশি না? তাহলে এটা তো সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট হবে না। ধ্রুবকের কি ডিফারেন্সিয়েট হয়? হয় না। তাহলে কার ডিফারেন্সিয়েট হবে? ভি এর। তো আমাদের ফার্স্ট লটা কি ছিল? বাহ্যিক বল এক্সটার্নাল ফোর্স কত হইলে? 0 হইলে বস্তুর অবস্থার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ গতিশীল থাকলে বস্তুটা যেই ব্যাগে গতিশীল আছে ওই ব্যাগটা ধরে রাখবে, মানে ব্যাগ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ব্যাগ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এটার ব্যাগ যদি 0 হয় সে 0টা ধরে রাখবে, ব্যাগ যদি 10 হয় 10টা ধরে রাখবে, মানে ভ্যালোসিটিটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। সেটাই তো আমাদের ফার্স্ট ল বলে। কি শূন্য হলে? বাহ্যিক বল শূন্য হলে। তাহলে দেখো এই এফটাকে যখন আমি 0 লিখতেছি, এফটাকে কত লিখছি? 0 লিখছি। বাহ্যিক বলটা কত বসেছি? শূন্য বসেছি। তখন আমরা এই যে এম ইন্টু ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 0 পাচ্ছি। এম কি 0 হইতে পারে? তাহলে এম ইজ নট ইকুয়াল টু হচ্ছে কত? 0। কারণ বস্তুর ভর তো কখনো 0 হইতে পারবে না। তাহলে এই দুইটার গুণফল যেহেতু 0, তাহলে আমরা বলতে পারি ডিভি বাই ডিটি ইকুয়াল টু 0। ঠিক আছে কিনা? এই যে দেখো বাহ্যিক বলটাকে কত বসেছি আমি? 0 বসেছি। বাহ্যিক বলটাকে কত বসেছি? 0 বসেছি। তো এম ইন্টু ডিভি বাই ডিটি, এই দুইটার গুণফল কত? 0। তাহলে এম তো 0 হইতে পারবে না, কারণ বস্তুর ভর। তাহলে কাকে 0 হইতে হবে? ডিভি বাই ডিটি কে 0 হইতে হবে। তাহলে ডিভি বাই ডিটি 0 মানে কি? সময়ের সাথে ব্যাগের পরিবর্তন কত? শূন্য। এটাই তো নিউটনের ফার্স্ট ল, যে বাহ্যিক বল যখন তুমি শূন্য বসাবা সময়ের সাপেক্ষে ব্যাগের কোনো পরিবর্তন হবে না, মানে ভিটা কি থাকবে? বিটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। এটাই তো আমাদের ফার্স্ট লটা বলছে, তাই না? তাহলে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা এই যে সেকেন্ড লটা থেকে আমরা কোথায় আসছি? ফার্স্ট লতে আসছি, যে এফ 0 বসলে ভিটা কি আসে? কনস্ট্যান্ট আসে। বুঝছি কিনা? তাহলে সেকেন্ড ল থেকে ফার্স্ট ল এর প্রতিপাদনটা হচ্ছে আমরা দেখলাম। এবার আমরা নিউটনের থার্ড লটা একটু দেখে ফেলি। দেখো এবার আমরা হচ্ছে নিউটনের থার্ড লটা একটু দেখে ফেলি। সো নিউটনের থার্ড লটা কে কি বলে? কে পারবে বলো?
না আমি নিউটনের থার্ড লটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা কি থাকে, যেমন প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এই চ্যাপ্টারটা তোমাদের মনে হয় ইয়েতে শেষ না, কলেজে? তাহলে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। ভেরি সিম্পল। এই যে আমি দেওয়ালটাতে যদি একটা বল প্রয়োগ করি, দেওয়ালও আমাকে ইনস্ট্যান্ট একটা বল দিচ্ছে। আমি হাঁটার সময় নিউটনের থার্ড ল বারবার অ্যাপ্লাই করতেছি। এই যে যখন হাঁটতেছি মাটিতে বল দিচ্ছি, মাটিও আমাকে সেম বল কোন দিকে দিচ্ছে, উপরের দিকে দিচ্ছে কিনা। ক্রিয়া প্রতিক্রিয়া দুটো সমান হবে এবং বিপরীতমুখী হবে, এবং কত হবে বিপরীতমুখী হবে। বুঝছে কিনা? বিপরীতমুখী হবে। ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে এবং পরস্পর কি হবে, বিপরীতমুখী হবে। তো এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে, এই থার্ড লটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কয়টা বডি লাগবে? দুইটা বডি মাস্ট লাগবে। অর্থাৎ এই যে আমার হাত একটা বডি, এইটা দেয়াল একটা বডি, দুইটা বডি ছাড়া একটা বডির উপরে কখনো থার্ড লটা অ্যাপ্লাই করা যাবে না, এটা মাথায় রাখবে। বুঝছি কিনা? থার্ড লটা অ্যাপ্লাই করার জন্য মাস্ট কয়টা বডি লাগবে? আমার দুইটা বডি লাগবে। যে একটা বডি আরেকটা বডির উপর বল প্রয়োগ করবে, ওই বডিটা অন্য বডির উপর কি করবে, বল প্রয়োগ করবে। এরকম হচ্ছে দুইটা বডি লাগবে। তো এই দুইটা বডির মধ্যে, এরকম দুইটা বডির মধ্যে দেখো, এই বডিটা এর উপর বল প্রয়োগ করবে আর এটা এর উপর বল প্রয়োগ করবে, তাই তো? তো দেখো এই দুইটা বডির মধ্যে কি হইতে হবে? ফার্স্ট অফ অল ইন্টারঅ্যাকশন হইতে হবে। কি হইতে হবে? ইন্টারঅ্যাকশন হইতে হবে। তো এই ইন্টারঅ্যাকশনটা দুই ভাবে হয়। এই ইন্টারঅ্যাকশনটা কয় ভাবে হয়? ইন্টারঅ্যাকশনটা দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে, দেখো আমি এখানে লিখতেছি, এই ইন্টারঅ্যাকশনটা দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে কন্টাক্টে এসে, অর্থাৎ বডি দুইটা কিসে আসছে, কন্টাক্টে আসছে, একটা আরেকটার কন্টাক্টে আসছে। যেমন আমি হচ্ছে যে এটাকে ধাক্কা দিচ্ছি, ঠিক আছে কিনা? তাহলে একটা হচ্ছে আমাদের কিসে আসতে পারে, কন্টাক্টে আসতে পারে, মানে কন্টাক্ট ফোর্স। এটাকে আমরা কি বলি? কন্টাক্ট ফোর্স বলি, ঠিক আছে। আরেকটা ফোর্স আছে যেটা হচ্ছে অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। অর্থাৎ আমরা একটা ডিস্টেন্সে থেকেও বল প্রয়োগ করতে পারি। এমন না যে আমার রাজুকে বল প্রয়োগ করতে হলে রাজুকে মারতেই হবে, আমি দূরে থেকেও চাইলে রাজুকে কি করতে পারবো, বল প্রয়োগ করতে পারবো। রাজুকে তুমি লোহা হিসেবে চিন্তা করো, আমাকে ম্যাগনেট হিসেবে চিন্তা করো, আমি পারবো না ওকে বল প্রয়োগ করতে দূরে থেকে? ম্যাগনেট লোহাকে আকর্ষণ করবে না, করবে কিনা? তো তাহলে এই যে ওর মধ্যে, ওর সাথে আর আমার মধ্যে যে বলটা আছে, কোনো টাচ হয়েছে, কন্টাক্টে আসছে, হয় নাই। কন্টাক্ট ছাড়াও কি হইতে পারে, বল প্রয়োগ হইতে পারে। চাঁদ যে আমাদের পৃথিবীকে আকর্ষণ করতেছে, কন্টাক্টে আকর্ষণ করতেছে না, তাই না? একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থেকে কি করতেছে, একটা আরেকটার উপরে বল প্রয়োগ করতেছে। তো দেখো কন্টাক্ট ফোর্স কি কি হইতে পারে। কন্টাক্ট ফোর্স মানে একটার সাথে আরেকটা লেগে তারপর ফোর্স দিবে, এরকম কি কি ফোর্স হইতে পারে? যেমন হচ্ছে ধাক্কা ফোর্স, বা আমরা যেটাকে সংঘর্ষ বলি, ঠিক আছে কিনা? সংঘর্ষ ফোর্সটা কি? কন্টাক্ট ফোর্স। একটা আরেকটার সাথে ধাক্কা লাগলো, কন্টাক্টে আসলো, ঠিক আছে কিনা? ফোর্স। আর এরপরে হইতে পারে কন্টাক্ট ফোর্সটা আর কি কি হইতে পারে, দেখো আর হইতে পারে হচ্ছে ঘর্ষণ বল। এটা আর কি কি হইতে পারে? ফ্রিকশনাল ফোর্স হইতে পারে। ফ্রিকশনাল ফোর্স নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। ফ্রিকশনাল ফোর্স নিয়ে অনেক কথাবার্তা বলতে হবে। ফ্রিকশনাল ফোর্স আবার কত প্রকার? অনেক প্রকারের ফ্রিকশনাল ফোর্স আছে, বুঝছি কিনা? তো এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তারপরে হচ্ছে স্প্রিং বল, ঠিক আছে। ফ্রিকশনাল ফোর্স মানে কি? ঘর্ষণ বল। স্প্রিং বলটাও কেমন ফোর্স? কন্টাক্ট ফোর্স, ওকে। আর অ্যাকশন এট এ ডিস্টেন্স, যেমন হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স আমরা বলতে পারি। গ্রাভিটেশনাল ফোর্স মানে হচ্ছে অভিকর্ষীয় বল। এই যে পৃথিবী অন্যান্য বস্তুকে যে বলে আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে, ঠিক আছে। ম্যাগনেটিক ফোর্সটাও কেমন ফোর্স? ঠিক আছে। তারপরে হচ্ছে কুলম্ব ফোর্সের ব্যাপারে তোমরা কি জানো? এই যে দুইটা চার্জ পরস্পরকে যেই বলে আকর্ষণ করে, Q1 চার্জ, Q2 চার্জ, যেই বলে পরস্পরকে আকর্ষণ করে সেটা হচ্ছে কুলম্ব বল। ওরা কি পরস্পরের সাথে লেগে আকর্ষণ করে না, একটা ডিস্টেন্সে থেকে হচ্ছে করতেছে, তাই না? তাহলে বল কিন্তু এইভাবে একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে হলে যে ওর সাথে আমার কি হইতে হবে, কন্টাক্টে আসতে হবে, তা কিন্তু না। দূর থেকেও কি করা যায়, বিকর্ষণ করা যায় বা আকর্ষণ করা যায়। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু নিউটনের থার্ড লটা অ্যাপ্লাই হবে। এই ক্ষেত্রেও কি হবে, নিউটনের থার্ড লটা অ্যাপ্লাই হবে। ওকে আমি জাদু দিয়ে, ম্যাগনেটিক ফোর্স দিয়ে যে বলে বিকর্ষণ করব, ও কিন্তু আমাকে সেম বলে বিকর্ষণ করবে। ব্যাপারটা বুঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই দুই ভাবে হচ্ছে ইন্টারঅ্যাকশন হওয়া পসিবল। তো এই ক্ষেত্রে নিউটনের থার্ড ল অ্যাপ্লাই হবে, এই ক্ষেত্রে নিউটনের থার্ড লটা কি হবে, অ্যাপ্লাই হবে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে
দেখো আমরা থার্ড লতে একটু পরে আবার ব্যাক করব। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রৈখিক ব্যাগের নিত্যতা সূত্র, যেটা তোমরা 9-10-এও পড়ছো। কি দেখবো বলো? রৈখিক ব্যাগের নিত্যতা সূত্র, যেটা তোমরা কোথায় পড়ছো? 9-10-এ পড়ছো। দেখি বলো তো পড়লে। কলেজে এটাই বলে। তাহলে এখন আর পড়ার দরকার কি? আচ্ছা দেখো, রৈখিক ব্যাগের নিত্যতা সূত্র এটা কি বলে ইশকাত? দেখো ভাইয়া, এই যে আমার কাছে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর কত? ফর এক্সাম্পল m1, ঠিক আছে? তো এই সুন্দর মতো যাচ্ছে m1 ভরের বস্তুটা, আমি ধরে নিচ্ছি 3 কেজি। কত কেজি? 3 কেজি। এবং ওর ভ্যালোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এর ভ্যালোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। এবার এদিকে আরেকটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে m2, এটা হচ্ছে সাপোজ ধরো কত কেজি? 5 কেজি। তাহলে এটাকে আরেকটু বড় করে দিই, এটা হচ্ছে 5 কেজি। এটার ভ্যালোসিটি কত? এটার ভ্যালোসিটি আমি ধরে নিচ্ছি 7 ms/1। কত? 7 ms/1, ঠিক আছে? এইটা যাচ্ছে এদিকে, এটাও কোন দিকে যাচ্ছে? যাচ্ছে, ঠিক আছে? যাইতে যাইতে কি করলো ওরা? সংঘর্ষ বাঁধলো। ওকে, এরা কি করলো? এইভাবে একজন আরেকজনের সাথে কি করছে? সংঘর্ষ বাড়ছে। তাহলে সংঘর্ষ বাঁধার পরে এই পুরো সিস্টেমের টোটাল ভরটা কত? m1 যোগ m2। এবং এই টোটাল সিস্টেমের ব্যাগটা কত হবে? v। মানে দোনোটার মিলে একটা এখন, ঠিক আছে? এই দোনোটা মিলে একটা, এটাকে কি বলা হয়? মিলিত ব্যাগ বলা হয়। এটাকে কি বলা হয়? মিলিত ব্যাগ। অর্থাৎ দোনোটা মিলে একটা সিস্টেম, এবং ওই সিস্টেমের মিলিত ব্যাগটা হচ্ছে কত? এত। বুঝছি কিনা? আচ্ছা, এরপরে সংঘর্ষ বাঁধার পরে দুইজন আবার দুই দিকে ছুটে যাবে, যাবে কিনা? দুইজন আবার দুই দিকে ছুটে যাবে। তো ওর ভর কি সেম? ওই ভর কি ডিফারেন্ট হবে? ভর তো যা আছে তাই থাকবে। m1 কত? 3 কেজি আছে, এটা থাকবে। আর m2 কত? 5 কেজি আছে, এটা থাকবে। ভ্যালোসিটি চেঞ্জ হবে কিনা? ভ্যালোসিটি চেঞ্জ হবে। ভ্যালোসিটি চেঞ্জ হয়ে v1 টা কি হয়ে যাবে? v1 প্রাইম হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে? v2 প্রাইম হয়ে যাবে। ঠিক আছে কিনা? তো খেয়াল করো, ভ্যালোসিটি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টোটাল ভরবেগটা কি থাকবে? সেম থাকবে। এটাই বলতেছে রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা। কিরকম দেখো, এখানে ভরবেগটা কত? 3 × 10 কত হবে? 30 কেজি m/1। এটাই তো তার ভরবেগ। এই যে 3 × 10 কত হবে? 30। এটা হচ্ছে তার ভরবেগ। আর ওর ভরবেগ কত হবে? 5 × 7 কত হবে? 5 7 কত হয়? 35 কেজি m/1, ঠিক আছে? এবার এই দুইটা যোগ করলে আমরা টোটাল ভরবেগ কত পাচ্ছি? 65 কেজি m/1 হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ। বুঝছি কিনা? সংঘর্ষের আগের টোটাল ভরবেগ। সংঘর্ষের পরে মাঝখানে, অর্থাৎ যখন সংঘর্ষ হচ্ছিল তখনও ভরবেগ কত থাকবে? টোটাল ভরবেগ কত থাকবে? 65 কেজি m/1 থাকবে। তাহলে কিন্তু ব্যাগটা তোমরা বের করে ফেলতে পারতেছো, মিলিত ব্যাগটা কত হবে? কেমনে? কারণ টোটাল ভর হচ্ছে কত? 3 যোগ হচ্ছে 5, মানে কত কেজি? 8 কেজি। তাহলে এই যে 8 ইন্টু হচ্ছে এই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 65। তাহলে ভি এর মানটা কত আসবে? 65 ডিভাইড বাই 8। আমাকে একটু বের করে বলো কত আসে একটু। 8 পয়েন্ট সামথিং তো আমিও জানি কত হয় আসে, একদম বলো, অ্যাকুরেটটা বলো। 1864 কত আসছে ভাইয়া? 8.125, ঠিক আছে? এটা হচ্ছে মিলিত ভ্যালোসিটি, এত m/1। বুঝছি কিনা? আর এরপরে ওর ভ্যালোসিটিও চেঞ্জ হয়ে যাবে, ওর ভ্যালোসিটিও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কিন্তু টোটাল ভরবেগটা এমন ভাবে চেঞ্জ হবে যাতে টোটাল ভরবেগটা কি থাকে? সেম থাকে। তো ফর এক্সাম্পল আমি নিজের মতো করে উদাহরণ দিয়ে বলি, আমি ওকে হচ্ছে 10 ছিল, আমি ওরটা হচ্ছে 12 করে দিচ্ছি। তাহলে 3 12 কত হয়? এখানে পাবো হচ্ছে কত? 36 পাবো। তাহলে এই যে 65 থেকে একটু 36 বিয়োগ করো তো, মাহিম একটু ধুমধাম করো তো। 65 - 36 ফাটাফাট করো। 65 - 36 কত? 29, ঠিক আছে? 29 কে ভাগ দাও 5 দিয়ে। 5.88, এত m/1। আচ্ছা, একটা 5.18 m/1, ঠিক আছে? তাহলে দেখো এদের এইখানে এটার এটা গুণ করলে কত হয়? 5 × 5.8 29 না? 29 m/1। তাহলে এদের যোগফল কত দেখো, এখনো 36 আর 29 যোগ করো, কত হয়? 65 হয়। 65 কেজি m/1 কত হবে? 1। তাহলে দেখো টোটাল ভরবেগটা কি থাকবে? টোটাল ভরবেগটা অলওয়েজ কি থাকবে? টোটাল ভরবেগটা অলওয়েজ সেম থাকবে। সংঘর্ষের আগে, সংঘর্ষের সময়, সংঘর্ষের পরে। মাহিম বুঝছো?
টোটাল ভরবেগটা কি থাকবে? সেম থাকবে। এই যে ভর ইন্টু ব্যাগ গুণ করলাম এত আসলো, ওর ভর ইন্টু ওর ব্যাগ গুণ করলাম এত আসলো, টোটাল ভরবেগটা কত আছে? সেম আছে। এটাই হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। ব্যাপারটা বুঝেছে? অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রযুক্ত করা না হয়, বাইরে থেকে বল প্রযুক্ত করা হলে ভরবেগের পরিবর্তন হবে, বাইরে থেকে যদি বল প্রযুক্ত করা না হয় তাহলে ভরবেগের পরিবর্তন হবে না। ব্যাপারটা বোঝা গেছে? টোটাল ভরবেগটা কি থাকবে? সংরক্ষিত থাকবে। এটাই হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। বুঝছি? আবারও বলি, কি বলছি নাকি? বাইরে থেকে যদি বল প্রযুক্ত করা না হয় তাহলে ভরবেগটা সংরক্ষিত থাকবে, সংঘর্ষের আগে পরে ভরবেগটা সেম থাকবে। বাইরে থেকে বল প্রযুক্ত করা হলে ভরবেগটা কি হবে? ডিফারেন্ট হবে, চেঞ্জ হবে। বুঝছি কিনা? আচ্ছা, টোটাল ভরবেগটা সংরক্ষিত থাকবে। ওকে, এবার এই যে আমরা দেখো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউটনের থার্ড লটা। এই যে নিউটনের থার্ড লটা আমরা প্রমাণ করব। দেখো, নিউটনের থার্ড লটা প্রমাণ করব সেকেন্ড ল থেকে। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা ফার্স্ট লটা প্রতিপাদন করছি না? এবার হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে, নিউটন এর হচ্ছে সেকেন্ড ল থেকে হচ্ছে কোনটা করব? থার্ড ল না? এবার হচ্ছে থার্ড লটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? তাহলে দেখো, নিউটনের সেকেন্ড লটা কি ছিল? নিউটনের সেকেন্ড লটা হচ্ছে এই যে এটা, ডিপি বাই হচ্ছে ডিটি সমান সমান হচ্ছে এফ। কে থাকে, কে এর মান 1 যখন সিজিএস এবং এসআই মাপবো, ঠিক আছে কিনা? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই তোমার নিউটনের থার্ড ল, যে ভরবেগের পরিবর্তন এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা যে এখানে বস্তু দেখলাম হচ্ছে কত, আমরা এখানে বস্তু দেখছি হচ্ছে দুইটা বস্তু। ফর এক্সাম্পল, এরকম দুইটা বস্তু আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, দুইটা বস্তু আছে। তো এই বস্তুটার নাম দিচ্ছি 1, এই বস্তুটার নাম কি দিচ্ছি? 2 দিচ্ছি। এই 1 বস্তুটা 2 এর উপরে একটা বল প্রয়োগ করলো, ওই বলটার নাম দিচ্ছি আমি F1। কত নাম দিচ্ছি? F1। তাহলে এই দ্বিতীয় বলটা কত বল পাইছে? F1 বল পাইছে ওর কাছ থেকে। ও কি বসে থাকবে? ও ডেফিনেটলি আরেকটা ফোর্স দিছে। তাহলে ও যেই ফোর্সটা ওকে দিছে সেই ফোর্সটার কি নাম দিচ্ছি? F2। তার মানে এই বস্তুটা যে বলটা পাইছে সেটা কত? F2 ফোর্স পাইছে, ঠিক আছে? F2 ফোর্স পাইছে। তাহলে এই ফোর্সটা পাওয়ার কারণে দেখো, এই বস্তুটা ওর কাছ থেকে F2 ফোর্সটা পাওয়ার কারণে ওর ব্যাগের পরিবর্তন হয়েছে। ব্যাগের পরিবর্তন হবে কিনা? ব্যাগের পরিবর্তন হওয়া মানে ওর কিসের পরিবর্তন হবে? ভর ব্যাগের পরিবর্তন হবে। তাহলে ওর ভর ব্যাগের পরিবর্তনটা কত? আমি ধরে নিচ্ছি ডেল পি, এটা হচ্ছে তার ভর ব্যাগের পরিবর্তন। বুঝছি কিনা? আমার কথাটা বুঝছো? যেহেতু দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুকে বল প্রয়োগ করছে, মানে প্রথম বস্তুটা যেহেতু বল প্রাপ্ত হয়েছে, তাহলে বল যেহেতু পাইছে, ওর ভর ব্যাগের পরিবর্তন হয়েছে না? হয়েছে কিনা? মানে ব্যাগের তো পরিবর্তন হয়েছে, ব্যাগের পরিবর্তন হয়েছে মানে ওর ভর ব্যাগের পরিবর্তন হয়েছে। তাহলে ওর ভর ব্যাগের পরিবর্তন কত হয়েছে? আমি নাম দিচ্ছি ডেল পি 1। বুঝছি কিনা? সেম ভাবে এই দ্বিতীয় বস্তুরও প্রথম বস্তু থেকে একটা বল পাইছে না? তাহলে বল যেহেতু পাইছে তাহলে ওরও ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে ওর ভরবেগের পরিবর্তনটাকে নাম দিচ্ছি হচ্ছে আমরা ডেল পি 2। তাহলে এই ভরবেগের পরিবর্তনটা আমি পাইছি কার কোন বলের জন্য? F2 বলের জন্য। এই ভরবেগের পরিবর্তনটা আমি পাইছি কোন বলের জন্য? F1 বলের জন্য। ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু হচ্ছে বল, ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু কি? বল। তাহলে F2 বলের জন্য এটা পাইছি, এটার জন্য কি পাইছি? এটা পাইছি। তাহলে ভরবেগের টোটাল পরিবর্তনটা কত? ডেল পি 1 যোগ ডেল পি 2, এটা হচ্ছে ভরবেগের টোটাল পরিবর্তন। তো এটা ডেল দিয়ে না লিখে আমরা চাইলে এভাবে লিখতে পারি, ডিপি বাই ডিটি দিয়ে লিখতে পারি, যে ডিপি 1 ডিভাইড বাই কত? ডিটি। এটাও কত লিখতে পারবো? ডিপি 2 ডিভাইড বাই কত? ডিটি। ভরবেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, ঠিক আছে কিনা? সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, এটা ইজ ইকুয়াল টু কত? F1 যোগ F2। এটা বুঝছি কিনা? এইটা মানে হচ্ছে F1, এটা মানে কত হবে? F2, ঠিক আছে কিনা? ভরবেগের পরিবর্তনের হার আর কি। আমি এখানে এইভাবে লিখি, এই যে ডিপি ডিভাইড বাই কত? ডিটি। ডিপি 1 বাই ডিটি, এখানে কত লিখতেছি? ডিপি 2 বাই ডিটি। ডিপি 2 ডিভাইড বাই কত? ডিটি। এটা ইজ ইকুয়াল টু কত? F2। তো এখানে বসাই দিলাম। এবার এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ডি বাই ডিটি অফ কত? P1 যোগ হচ্ছে কত? P2। এভাবে লিখতে পারি কিনা? আবার চাইলে একসাথে গুণ করে দিয়ে এটাকে আবার এভাবে লিখতে পারি কিনা? তাহলে দেখো ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে F1 যোগ হচ্ছে কত? F2। তাহলে দেখো এই ভরবেগের পরিবর্তনটা কত বলছে আমাদেরকে? ভরবেগের পরিবর্তনটা কত দেখছি আমরা? ভরবেগের পরিবর্তনটা কত দেখছি আমরা? শূন্য। ভরবেগের পরিবর্তন আমরা 0 দেখছি। রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র থেকে ভরবেগের পরিবর্তনটা কত? 0। তার মানে 0 যদি হয় তাহলে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? F1 যোগ F2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে F1
ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস F2। অর্থাৎ এই বল দুইটা, এই যে একটা আরেকটার উপর বল দিছে, এরা পরস্পর কি হবে সমান হবে এবং পরস্পর কি হবে বিপরীতমুখী হবে, ঠিক আছে কিনা, সমান হবে এবং পরস্পর বিপরীতমুখী হবে, বুঝছি। আচ্ছা, তাহলে দেখো এখানে এবার আমি একটু বলি, এই চ্যাপ্টারটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই চ্যাপ্টারটাকে কয়েকটা ভাগে আমি ভাগ করে দিচ্ছি। ফার্স্ট ভাগটা হচ্ছে আমাদের নিউটনের সূত্র। প্রথম ভাগটাকে আমরা কি বলতেছি, নিউটনের সূত্রাবলী নিয়ে যা যা কথাবার্তা আছে, যেটা আমরা অলরেডি শেষ করছি মাত্র। নিউটনের সূত্রাবলী রিলেটেড যে কেসটা, মানে যে ভাগটা আছে ওটা আমরা শেষ করছি। এরপরে আরেকটা আছে হচ্ছে জড়তার ভ্রামক। এখানে জড়তার ভ্রামক আছে, ইম্পর্টেন্ট টপিক, সিকিউ আসে এটা থেকে। জড়তার ভ্রামকের মধ্যেই আমরা তারপর হচ্ছে আমরা এইখানে হচ্ছে আমরা ফ্রিকশনাল ফোর্সটাকে আলাদা রাখি, সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে, অস্থিতিস্থাপক সংঘর্ষ, তারপরে হচ্ছে ঘর্ষণ, ঠিক আছে, ঘর্ষণ বল অনেক ধরনের আছে। তাহলে এই একটা কেসে রাখছি, এটাতে আসবো। দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে। 4 নাম্বারের টপিকস ব্যাংকিং কোণ। 4 নাম্বারে কি রাখতে পারি আমরা, ব্যাংকিং কোণ রাখতে পারি। তো এই সংঘর্ষ ঘর্ষণ, এখানের মধ্যে আমরা এই ঘূর্ণায়মান গতি, বৃত্তাকার গতিগুলো রাখতেছি এর মধ্যে। এর ভেতরেই হচ্ছে আমরা কাকে রাখতেছি, বৃত্তাকার গতিকে রাখতেছি। ওকে, বৃত্তাকার গতিকে রাখতেছি। তো দেখো আমরা অলরেডি এই টপিকসটা শেষ করে ফেলছি। আমরা এই মাঝখানে 2টা টপিক শেষ করব, এবং এই এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা আমি বলে দিই। ব্যাংকিং কোনটা ইম্পর্টেন্ট, সিকিউ পাবা এটার উপরে অনেকগুলা কি পাবা, অনেকগুলা সিকিউ পাবা। তারপরে জড়তার ভ্রামকের উপরে অনেকগুলা সিকিউ পাবা, অনেক সিকিউ পাবা। ভরবেগের উপরে এখান থেকেও সিকিউ পাবা, এখান থেকেও কিন্তু সিকিউ পাবা। নিউটনের থার্ড এই যে আমরা পড়ছি, 4টা স্টার দিচ্ছি। এখানে ভরবেগের যে কনসেপ্টটা আছে ওইখান থেকেও আমরা কি পাবো, সিকিউ পাবো ভরবেগের কনসেপ্টটা থেকে, বুঝছি। হ্যাঁ, গ ঘাস আর কি, গ আর ঘাস 1 2 3 আর 4 আর কি। ও 3, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এইটাও অবশ্যই ইম্পর্টেন্ট। 4টা দিচ্ছি, বুঝছি। তা আমরা ব্যাংকিং কোনটা নিয়ে হচ্ছে গত ক্লাসে কথা বলছিলাম, বাট ওই অল্প কথা দিয়ে হবে না, আমি তোমাদেরকে আরেকটু হচ্ছে বলি এটা নিয়ে। ব্যাংকিং কোণ নিয়ে হচ্ছে আমি আরেকটু ডিটেলসে হচ্ছে তোমাদের সাথে কথা বলি। দেখো ব্যাংকিং অ্যাঙ্গেল, হ্যাঁ কয়টা বাজতেছে যে আজকের জন্য শেষ করতাম, হ্যাঁ 11:35 না। আচ্ছা দেখো ব্যাংকিং অ্যাঙ্গেল কি, হ্যাঁ একটাই সূত্র, ব্যাংকিং দুইটা আর কি। ব্যাংকিং অ্যাঙ্গেলটা কি আমি গত ক্লাসে বলছিলাম যে দেখো আমরা যখন কোন একটা বৃত্তাকার রাস্তা হচ্ছে এরকম যাই, ঠিক আছে, বৃত্তাকার রাস্তায় যখন ঘুরি বা ঘুরতে চাই, তখন আমরা কি করি, দেখো এই যে যখন আমি এবার যাচ্ছি তখন আমার এই বরাবর গতি জড়তা আমাকে বাইরে ফালাই দিতে চায় না, ঠিক আছে কিনা। ধরো এই যে এটা একটা বাসে করে যাচ্ছি, এই বাসটা চেহারা যখন এরকম হয়ে গেল, তখন আমরা এদিকে হেলে পড়ি না, এদিকে হচ্ছে আমরা হেলে পড়ি, অর্থাৎ গতি জড়তা আমাদেরকে বাইরের দিকে কি করতে চাই, ফেলে দিতে চাই। তো যার কারণে আমরা কি করি, কেন্দ্রের দিকে একটা বল প্রডিউস করার চেষ্টা করি, যেই বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স, কেন্দ্রমুখী বল, ঠিক আছে। তো এই বলটা আমরা কিভাবে প্রডিউস করি, যেগুলো হচ্ছে মোটরসাইকেল আছে বা সাইকেল আছে, ওরা কি করে, ওরা হচ্ছে দেখো এই যে মোটরসাইকেলটা, এই মোটরসাইকেলের এদিক দিয়ে বাঁক নেওয়ার সময় কি করবে, এইরকম বেঁকে যাচ্ছে, এরকম বেঁকে গিয়ে তারপরে হচ্ছে সে যাচ্ছে, তাই না, সে একটা অ্যাঙ্গেলে কি হচ্ছে তাহলে বেঁকে যাচ্ছে। কার সাথে অ্যাঙ্গেল করে বাঁকতেছে, আমাকে আরেকটা কলম দাও। এই যে দেখো তার নরমালি যাওয়ার কথা কিভাবে, এইভাবে সে যাচ্ছে কিভাবে, এই কেন্দ্রমুখী বলটা প্রডিউস করার জন্য সে যাচ্ছে কিভাবে, এইভাবে যাচ্ছে, ঠিক আছে কিনা, এই যে এইভাবে যাচ্ছে, মানে বেঁকে গেছে। তার এবার সোজা যাওয়ার কথা না, যেভাবে সোজা গাড়িটা চালাবে, তাই না, কিন্তু সে কিভাবে মাটির সাথে কি হয়েছে, একটু করে এভাবে বেঁকে গেছে না। তাহলে এই যে মাঝখানে যে কোণটা করছে, এই উলম্ব তলের সাথে এই যে মাঝখানে যে কোণে সে বাঁকছে, এই কোণটাকে কি বলা হচ্ছে,
ব্যাংকিং কোণ বলা হচ্ছে, বুঝছে কিনা? সে যদি এবার সোজাসুজি যাইতো, তো এই যে উলম্ব তলের সাথে সে এখন যত ডিগ্রি কোণে এই যে বাঁকছে, এই কোণটাকে কি বলা হচ্ছে? ব্যাংকিং কোণ বলা হচ্ছে। এই কোণটাকে ব্যাংকিং কোণ বলা হচ্ছে। এবং সে কেন এইভাবে বাঁকতেছে? যাতে সে কেন্দ্রমুখী বলটা কি করতে পারে? প্রডিউস করতে পারে। যে কেন্দ্রমুখী বলটা তাকে গতি জড়তার কারণে যে অ্যাক্সিডেন্টটা হতে যাচ্ছে সেটা থেকে কি করবে? সেভ করবে, বুঝছে? এবং এই যে যেই কোণে সে বাঁকতেছে, এই যে উলম্বের সাথে সে যেই কোণে বাঁকতেছে, এই কোণটাকে ব্যাংকিং কোণ বলা হয়, থেটা দ্বারা প্রকাশ করে। এবং এই থেটা এর মানটা কত হবে? ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু জি। আমরা দেখছিলাম ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? ভি স্কোয়ার বাই আর ইন্টু জি। তাহলে এই থেটাটা ডিপেন্ড করতেছে ভেলোসিটির উপরে আর রেডিয়াসের উপরে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। জি তো ফিক্স। তুমি যদি মঙ্গলে গিয়ে যদি মোটরসাইকেল চালাও তাহলে ডিফারেন্ট ব্যাপার, ওইখানে জি এর উপরও ডিপেন্ড করবে, বুঝছো? মানে টেকনোলজি তো আপডেট হচ্ছে, আমরা তো আর 100 বছর পরে হয়তো ইনশাল্লাহ মঙ্গলে থাকতেও পারি, অস্বাভাবিক কিছু না। আমাদের পরবর্তী প্রজন্ম আর কি। আচ্ছা, মিলিয়নেরা থাকবে আর কি, মানুষই তো থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, পাহাড়ের উপরে যে ওইটা খুব একটা নগণ্য, ওটা বুঝেছে। পৃথিবীতে ওভারঅল আমরা কত ধরতে পারি? 9.80 ধরতে পারি। ওটা খুবই অল্প, এখানে এই পরিবর্তনটা খুবই অল্প। তাহলে দেখো ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে বি স্কয়ার বাই আর জি, ভেলোসিটির উপর ডিপেন্ড করবে, রেডিয়াসের উপর। তাহলে তুমি যদি বেশি জোরে মোটরসাইকেল চালাও তাহলে তোমাকে বেশি বাঁকতে হবে নাকি কম বাঁকতে হবে? বেশি বাঁকতে হবে, কারণ সম্পর্কটা কেমন? সমানুপাতিক, ঠিক আছে? আর রেডিয়াসের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তুমি যেই রাস্তা দিয়ে ঘুরতেছো, ওই রাস্তার রেডিয়াস যত বড় হবে তুমি থিতা এর মান তত কম করতে, মানে তত কম বাঁকলে হবে। ব্যাপারটা বোঝা গেছে? রেডিয়াসের সাথে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। রেডিয়াস যত বড় হবে থিতা এর মান তত ছোট হবে, ঠিক আছে কিনা? রেডিয়াস যত ছোট হবে থিতা এর মান তত বড় করতে হবে। এরকম একটা বৃত্তে মোটরসাইকেল চালালে তোমাকে খুব একটা না বাঁকলেও হবে, কিন্তু তুমি বৃত্তটা যত ছোট হইতে থাকবে তোমাকে তত বেশি বাঁকতে হবে। রেডিয়াস যত ছোট হবে থেতার মান কি করতে হবে? তত বাড়াইতে হবে, বুঝছি কিনা? রেডিয়াস যত ছোট হবে থেতার মান তত বাড়াইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বলছিলাম যে মোটরসাইকেল আর হচ্ছে সাইকেল ওরা তো বাঁকতে পারে, বেঁকে গিয়ে হচ্ছে এই কেন্দ্রমুখী বলটা যোগান দিতে পারে। কিন্তু বড় বড় ট্রাক ওরা কি করবে? এই যে ট্রাকটা যখন এদিক দিয়ে যাচ্ছে, ও তো সুন্দর এইভাবে বাঁকতে পারতেছে না। তাহলে ওর জন্য আমরা কি করতেছি? দেখো রাস্তাটাকে বাঁকাই দিচ্ছি বলছিলাম। এই যে রাস্তাটা, প্লেন যে রাস্তাটা, এই রাস্তাটাকে আমরা কি করতেছি? এই যে প্লেন রাস্তা, এই রাস্তাটাকে এই বরাবর হচ্ছে দেখো ট্রাকটা যাচ্ছে, ঠিক আছে, বাঁক নিচ্ছে। তাহলে আমি তার জন্য রাস্তাটাকে এই যে বাঁকাই দিচ্ছি। তার জন্য রাস্তাটাকে কি করছি? রাস্তাটা এরকম সোজা থাকার কথা ছিল, আমি কি করছি দেখো বাঁকাই দিছি। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল করছি না অনুভূমিকের সাথে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে ব্যাংকিং কোণ। এই অ্যাঙ্গেলটাই কি কোণ? ব্যাংকিং। দেখো এই কোণটাই কিন্তু ওই কোণটা। দেখো তুমি কিভাবে এই কোণটা সেই কোণটা, এই যে মোটরসাইকেলটা, রাস্তাটা প্লেন আছে, রাস্তাটা কি আছে এখন? প্লেন আছে। এই মোটরসাইকেলটা, তাহলে এই মোটরসাইকেল নিজে বাঁকছে, নিজে। এই যে রাজু একটু এদিকে আসো তো, এটা ধরো, তুমি সোজা করে ধরো, আরেকটু এদিকে আসো। তাহলে এই হচ্ছে মোটরসাইকেলটা সোজা দাঁড়ায় আছে, ঠিক আছে? সোজা। মোটরটা কিভাবে বাঁকছে? মোটরসাইকেলটা এভাবে বাঁকছে। আরেকটু উপরে তোলো, মোটরসাইকেলটা কিভাবে বাঁকছে? এভাবে বাঁকছে। তাহলে এখানে কোনটা ব্যাংকিং কোণ? কোনটা? এই যে এইটা হচ্ছে ব্যাংকিং কোণ, উলম্বের সাথে মোটরসাইকেলের এই যে কোণটা, এটা হচ্ছে ব্যাংকিং কোণ, ঠিক আছে? এবার এটা ধরো ট্রাক, এই ট্রাক তো বাঁকতে পারতেছে না, তাহলে ওর জন্য কি করতেছি? আমরা রাস্তাটাকে বাঁকাই দিচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখো, এইদিকে যত কোণ হয়েছে এদিকেও কিন্তু কোণটা অলরেডি তত কোণ হয়েছে না তত কোণ? মানে আমি এই রাস্তাটাকে যত কোণ উপরে উঠাইছি, এই যে এটাও তত কোণে বেঁকে গেছে না উলম্বের সাথে? আমার কথাটা বুঝছো কিনা? এটা যখন সোজা ছিল তখন এই ট্রাকটা এরকম, আমি এটাকে যত বাঁকাইছি এটাও বেঁকে গেছে। তাহলে এদিকে যত কোণে বাঁকাইছি এটাও উলম্বের সাথে তত কোণেই বাঁকছে, বুঝছি কি বুঝি নাই? তাহলে ট্রাকের ক্ষেত্রে, বড় বড় গাড়ির ক্ষেত্রে ব্যাংকিং কোণটা কোথায় দেখবো আমরা? এখানে দেখবো, নিচে দেখবো, রাস্তায় দেখবো। তাহলে রাস্তাটাকে হচ্ছে কি দেওয়া হয়? এরকম বাঁকায় দেওয়া হয়, এবং এই কোণটাকে কি বলা হচ্ছে? ব্যাংকিং কোণ বলা হচ্ছে, যাতে করে তারাও কি করতে পারে? কেন্দ্রমুখী বলটা প্রডিউস করতে পারে। এবং তোমাদেরকে আমি বলছিলাম ফ্লাইওভারের নিচে হচ্ছে আমরা এরকম বড় থেকে ছোট সাইজের কি দেখবো? ব্লক দেখবো। বড় থেকে ছোট সাইজের কি দেখবো? ব্লক দেখবো। এই ব্যাংকিং কোণটা হিসাব করে হচ্ছে এই ব্লকগুলো দিছিল, তোমরা দেখছিলা যাওয়ার সময়? আচ্ছা, বাঁকা রাস্তায়, সব বাঁকা রাস্তায় এটা দিতে হবে। হ্যাঁ, তাহলে সমস্যা নাই, তুমি স্লো হয়ে বললে কোনো প্রবলেম নাই।
স্লো, তুমি ভ্যালোসিটি যত বাড়াবা তোমার ব্যাংকিং কোণটা তত বাড়াইতে হবে, এটা হচ্ছে কথা ভ্যালোসিটির উপরে। তুমি যদি আস্তে আস্তে ধরো মোটরসাইকেলটা তুমি হাতে ধরে যাও, চালাই যাও, তাহলে তো ব্যাংকিং কোণ তোমার বাড়তে হবে না। কি বলছে, বোঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে এটা ভ্যালোসিটির উপর আর রেডিয়াসের উপর ডিপেন্ড করবে, বুঝছি কিনা এই জিনিসগুলো, এই হচ্ছে কথা। তো আমরা নেক্সট ক্লাস আমরা হচ্ছে এই চ্যাপ্টারের উপরে ধরো আর 2টা ক্লাস দিব, 2টা ক্লাস এটা শেষ করব, আর একটা ক্লাসে সিকিউ থাকবে, টোটাল 3টা ক্লাস হবে ইনশাল্লাহ।